নমস্কার, আমি চৈতালি সেন। আমরা আজকে এসে গেছি ডক্টর সুতপা সেন, যিনি সম্পূর্ণ আইভিএফ সেন্টারের ওনার এবং ডিরেক্টর এবং আইভিএফ স্পেশালিস্ট। আমরা ম্যাডামের কাছ থেকে জানতে চাইব আইভিএফ এবং আইইউআই দুটোর প্রসেস কি, দুটোর পার্থক্য কি এবং দুটো কোন কোন ক্ষেত্রে কোন কোন পেশেন্টের সাথে অ্যাপ্লাই করা যাবে। তো ম্যাডামের কাছে আসি। আইইউআই কি ম্যাডাম, যদি একটু বিস্তারিত বলেন। আমাদের কাছে অনেক পেশেন্টরা আসে যারা জানতে চায় বা অনেকেই জানতে চায় যে আইভিএফ এবং আইইউআই এই দুটোর মধ্যে পার্থক্য কি। আইইউআই আর আইভিএফ এই দুটো অস্ত্র, যেটা ইনফার্টিলিটির যে দানব তাকে মারার জন্য একটা আমাদের কাছে দুটো বড় হাতিয়ার। আইইউআই যদি রিভলভার হয় তাহলে আইভিএফ হচ্ছে রকেট লঞ্চার। ডিফারেন্সটা এতটাই। তা তাকে কখন আমরা কোন অস্ত্রে ঘায়েল করব সেটা পুরোপুরি ডিপেন্ড করে তাদের প্যারামিটারসের উপর। ফার্স্ট এটা করা হয়, আইইউআই কি জিজ্ঞাসা করলে তুমি, তার আগে আমি একটু বলি যে আইইউআই করার জন্য কিন্তু সবার ক্ষেত্রে যে আমি আইইউআই করতে পারবো সেটা কিন্তু নয়, বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। তো প্রথমে ছোট্ট করে বলি আইইউআই ব্যাপারটা কি। তো আইইউআই মানে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন, এমন একটা প্রসেস যেখানে হাজব্যান্ডের সিমেন্টকে আমরা বাইরে কনসেন্ট্রেট করি বাই সেন্ট্রিফিউজ। তারপরে তাকে ঝাড়াই বাছাই করে বেস্ট যে স্পার্ম যারা বেশি মোটায় তাদেরকে কনসেন্ট্রেট করে একটা সরু ক্যাথেটারের মাধ্যমে ওয়াইফের শরীরে পৌঁছে দেওয়া হয়, ওয়াইফের জরায়ুর মধ্যে। ঠিক সেই সময় যখন তার ডিম্বাণুটা ফেটেছে বা জাস্ট ফাটবো করছে, এই টাইমটা আমরা কি করে বুঝতে পারি? এটা বুঝতে পারি আমরা রেগুলার টিভিএস ইউএসসি মনিটরিং এর দ্বারা। আর কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই রাদার, আমরা এই স্টেজ অবধি পৌঁছানোর জন্য ওভুলেশন ইন্ডাকশন করি, অর্থাৎ কিছু ওষুধ এবং ইনজেকশনের মাধ্যমে আমরা সেই মহিলার ওভারিকে স্টিমুলেট করি। এটাই হচ্ছে শর্টে আইইউআই। আর আরেকবার যদি একটু আইভিএফ সম্বন্ধেও বলেন। আইভিএফ আমি যেটা বললাম, আইভিএফটা আমাদের ব্রহ্মাস্ত্র, সেটা আমরা লাস্টে ইউজ করি, কিন্তু সেটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং কস্টলিও বটে। সেই জন্য সবাইকেই প্রথমেই আমরা আইভিএফ বলতে পারি না। এখনো আমাদের সেই ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে বিকজ অফ দ্য কস্ট। তো আইভিএফ এটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ কিনা যেখানে পুরো প্রসেসটাই হয় দেহের বাইরে। এর আগে আইইউআই বলার সময় আমি বললাম যে ওয়াইফের জরায়ুর মধ্যে আমরা স্পার্মকে পৌঁছে দিই। ডিম্বাণু কিন্তু মেয়ের ভেতরেই থাকে, ওভারি থেকে বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে, আর ওই যেটা আমরা পাঠিয়ে দিয়েছিলাম ইউটেরাসে, সেখান থেকে স্পার্মটা ওই টিউবে গিয়ে ফার্টিলাইজ করে। তো আইভিএফ যেটা বলছিলাম, আইভিএফ আমাদের ব্রহ্মাস্ত্র, কিন্তু দেখে শুনে বুঝে অবশ্যই সেটাকে অ্যাপ্লাই করতে হয়। ব্রহ্মাস্ত্র তো যার তার জন্য নয়, প্লাস এটা মহার্ঘ বস্তু, সবার রিচের মধ্যেও হয়তো নয়, হয়তো আগামী দিন চলে আসবে। তো আইভিএফ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিভো অর্থাৎ দেহের ভিতর, ইন ভিট্রো মানে দেহের বাইরে। তো আমরা যেখানে আইইউআইতে বলেছিলাম যে স্পার্মটাকে আমরা কনসেন্ট্রেট করে প্রসেস করে জরায়ুতে পৌঁছে দিই, যার খুব কাছাকাছি থাকে ফ্যালোপিয়ান টিউব, যার মধ্যে চলে আসে ওভারি থেকে বেরিয়ে আসা ডিম্বাণু, এবং সেখানে এই স্পার্মটা গিয়ে ফার্টিলাইজ করে। আইভিএফ এ কিন্তু এই যে ডিম্বাণুগুলো, এটা সরু সূচ ফুটিয়ে পেশেন্টকে আন্ডার অ্যানাস্থেসিয়া, আন্ডার সিডেশন, ঘুম পাড়িয়ে কিচ্ছু না বুঝতে দিয়ে বাইরে বের করে নিয়ে আসা হয়। আর স্পার্ম কনসেন্ট্রেট করে সেম প্রসেস করিয়ে সেই ল্যাবে পেট্রি ডিশের মধ্যে ফার্টিলাইজেশন করানো হয় ডিম্বাণু আর শুক্রাণু। তাহলে ভ্রূণ তো তৈরি হলো বাইরে। ভ্রূণকে আমরা লালন পালন করি অত্যাধুনিক ল্যাবরেটরিতে, এবং সেই ল্যাবরেটরির কস্টের জন্যই কিন্তু আমাদের আইভিএফ প্রসেসটা এত কস্টলি। আর সেই ভ্রূণ যখন লালিত পালিত হয়ে একটু বড় হয়, সবচেয়ে ভালো হচ্ছে 5 দিন যদি আমরা কালচার করি, ব্লাস্টোসিস্ট স্টেজে পৌঁছাই, তাহলে সাকসেস রেট অনেক বেশি পাই আমরা। সেই ব্লাস্টোসিস্টকে আমরা আবার একটা সরু ক্যাথেটারের মধ্যে দিয়ে আমরা জরায়ুর মধ্যে পৌঁছে দিই। এটা হলো আইভিএফ। আচ্ছা, আপনি বললেন যে ভ্রূণ আপনারা তৈরি করে দিচ্ছেন, তাহলে কি 100% চান্সেস বা সাকসেস রেট থাকে? ভীষণ ভালো প্রশ্ন। হ্যাঁ, অনেকেই কিন্তু এই এক্সপেকটেশনে থাকেন যে আমরা যেহেতু ভ্রূণটা তৈরি করে দিলাম, এবং যদি আমি বলি যে ভ্রূণটা ভালো, তার মানে তিনি প্রেগনেন্ট হবেনি। দুর্ভাগ্যক্রমে ব্যাপারটা সেরকম নয়, কারণ আরো দুটো জিনিসের উপর ডিপেন্ড করে সাকসেস রেট। একটা তো হচ্ছে ইনার যে লাইনিংটা ইউটেরাসের, যদিও আমরা সেটা ইউএসজি দিয়ে দেখি, তার প্রজেস্টেরন লেভেল করা হয়, স্টিল তার অ্যাকসেপ্টেন্স ক্ষমতা কতটা, সে কতটা রিসেপটিভ, সেটা কিন্তু খুব ভালো বোঝা যায় না। আর ব্লাস্ট যেটা অর্থাৎ ভ্রূণ যেটা, সেটাকে বাইরের থেকে বাহ্যিক চেহারাটা আমরা দেখতে পাই, কিন্তু সে কতটা ফাংশনাল
সেটা সবসময় বোঝা যায় না। ঠিক যেমন ধরুন একজন মানুষ যাকে দেখতে শুনতে ভীষণ ভালো, দেখে মনে হচ্ছে ফিট, হতেই পারে পরের দিনই তার হার্ট অ্যাটাক হলো, সেটা কিন্তু আমরা জাস্ট দেখে বুঝি না। ঠিক তেমনই ব্লাস্টোসিস্ট আমরা দেখে ভালো বললেও সে যে একেবারে ভেতর থেকে ফাংশনাল সুস্থ সেটা কিন্তু বোঝা যায় না। তো সেই কারণে 100% সাকসেস রেট হয় না। তবে হ্যাঁ, যদি খুব ভালো ব্লাস্টোসিস্ট হয় আর যদি এন্ডোমেট্রিয়াল লেয়ার খুব ভালো হয়, সেরকম কিছু আদার্স ফ্যাক্টরস যদি না থাকে মায়ের, তবে আমরা 70% to 80% অব দি সাকসেস রেটে রিচ করতে পারি। আচ্ছা, খুব ভালো। আমরা কাদেরকে আইইউআই সাজেস্ট করব? আমরা আইইউআই তাদেরকেই সাজেস্ট করি যাদের হয়তো একটা এমন কিছু অসুবিধা আছে, যেমন ধরুন মাইল্ড মেল ফ্যাক্টর ইনফার্টিলিটি আছে, অথবা আমরা কারণ বুঝতে পারছি না কি কারণে হচ্ছে, আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি ইনিশিয়াল ফেজ, অনেক দিন ধরে ট্রাই করছেন না তাদেরকে, অথবা যাদের ধরুন সার্ভাইকাল ফ্যাক্টরে কিছু সমস্যা আছে, বা মেল ইরেকটাইল কিছু ডিসফাংশন আছে, বা ইজাকুলেটরি প্রবলেম আছে, মানে অর্থাৎ মেল মানে হাজব্যান্ডের কোনো সেক্সুয়াল ডিসফাংশন আছে, এদের ক্ষেত্রে আমরা বলি। প্লাস ডোনার আইইউআই অর্থাৎ যাদের অ্যাজোস্পার্মিয়া আছে, তাদের ক্ষেত্রে যদি ফিনান্সিয়ালি তারা টেজা আইক্সি করতে না সক্ষম হন, সেক্ষেত্রে সেই পেশেন্টদেরও আমরা ডোনার আইইউআই এর জন্য আইইউআই করার কথা বলে থাকি। আর কোনো পেশেন্টের যদি আইইউআই হয় তাহলে আপনি কি কি সাবধানতা নিতে বলবেন? দেখুন, আইইউআইটা একটা খুব হাতিঘোড়া প্রসেস নয়। আইইউআই এর জন্য বিশাল কিছু সাবধানতা লাগে না। তবে প্রেগনেন্সি যেহেতু আমরা ভাবছি যে প্রেগনেন্সি আসবে, সেই কারণে কিছু নির্দিষ্ট সাবধানতা, যেমন যে কোনো জায়গা থেকে ওষুধপত্র কিনে না খাওয়া, ডক্টরকে জিজ্ঞাসা করে নেওয়া, খুব হেভি ওয়ার্ক বা অ্যাক্টিভিটিতে ইনভলভ না হওয়া, মেন্টাল স্ট্রেস খুব বেশি না রাখা, এইগুলো খেয়াল রাখতে হবে। আর এই প্রসেস কি খুব পেইনফুল? একেবারেই পেইনফুল নয়। আর কোনো রিস্ক ফ্যাক্টর? আইইউআইতে সেই অর্থে কোনো রিস্ক ফ্যাক্টর নেই, যেহেতু খুব বেশি স্টিমুলেশন করা হয় না, হাইপার স্টিমুলেশনেরও চান্স খুব একটা থাকে না। ইনফেকশন যদি প্রপার প্রিকশন নেওয়া হয় সেটারও চান্স খুব কম। তো রিস্ক ফ্যাক্টর সেই অর্থে আইইউআই তেমন কিছু নেই। আর কোনো এজ লিমিট? হ্যাঁ, খুব এক্সট্রিম এজে আমরা আইইউআই সাজেস্ট করি না, কারণ হচ্ছে যত বয়স বাড়ে তত ইউটেরাসের ধারণ ক্ষমতাও কমে, আর তত ওভারিয়ান রিজার্ভও কমে, এবং স্পার্ম ফ্যাক্টরটাও আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই সব ক্ষেত্রে আইইউআই এর সাকসেস রেট আরো অনেকটা কমে যায়। তো সেই সব ক্ষেত্রে আমরা আইইউআই কথা বলি না। কিরকম এজ লিমিটে আপনি সাজেস্ট করবেন? সাধারণত 21 থেকে 35, খুব বেশি হলে ওই 36-37 এজ অবধি আমরা আইইউআই বলে থাকি। আচ্ছা, এটা কি মেল বা ফিমেল পার্টনার বোথ? এটা আমি ওয়াইফের ক্ষেত্রে বললাম। মেলদের ক্ষেত্রে মোটামুটি 40-45 অবধি করাই যায়। আর মেলদের অ্যাকচুয়ালি ওই ফার্টিলিটি ডিক্লাইনটা অনেকটা পরে হয়। আর কোনো যদি কেউ আইইউআই না করাতে চায় তাহলে কি তার অল্টারনেটিভ ট্রিটমেন্ট আছে ম্যাডাম? আইইউআই ট্রিটমেন্ট না করিয়ে হ্যাঁ নিশ্চয়ই অল্টারনেটিভ আছে, আইভিএফ তো আছেই। আর যদি তার থেকে আগের কিছু বলে, ওআইটিআই মানে হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন প্লাস ফলিকুলোমেট্রি অ্যান্ড টাইমলি ইন্টারকোর্স, সেটাকে আমরা আইইউআই এর অল্টারনেটিভ বলে বলতে পারি। একদম এক্সাক্ট অল্টারনেটিভ হয়তো নয়, কিন্তু হ্যাঁ মানে পেন আর পেন্সিল ওই কাজ লেখা দুটোরই, কিন্তু অবভিয়াসলি কোয়ালিটি অ্যান্ড ডিগ্রি দুটো আলাদা। তাহলে বন্ধুরা সবাই দেখলেন, উনি ভীষণ ভালো করে বোঝালেন। আশা করি আপনাদেরও বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। আপনারা অবশ্যই ম্যাডামের কাছ থেকে আরো যদি কিছু প্রশ্ন জানতে চান নিশ্চয়ই যোগাযোগ করুন। ম্যাডামের চেম্বার হচ্ছে সম্পূর্ণা ওম্যান কেয়ার অ্যান্ড আইভিএফ, যেটা সল্টলেক, যেটা আমাদের আমরি হসপিটালের ঠিক পাশে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।